আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোর প্রবাসের বিশেষ আয়োজন এপি টক্স অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সেকান্দর রহমান। সেকান্দর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এপি টক্স অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি। তো আজকে আসলে আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি দীর্ঘ সময়, প্রায় ১ যুগেরও বেশি সময় আমরা একসাথে সংবাদকর্মী হিসেবে কাজ করেছি টেলিভিশনে। তো আপনি এখনো গণমাধ্যমের সাথে যুক্ত আছেন, বাংলা ভিশনে আছেন। তো নিশ্চয়ই বাংলাদেশের যে এখনকার রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি, সেই বিষয়ে আপনি খুব কাছ থেকে নজর রাখছেন। তো ১ম এই আজকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, আসলে ১১ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা হয়েছে এবং ১২ই ফেব্রুয়ারি আগামী বছরের নির্বাচন। তো তফসিল ঘোষণার পরপরই যেই ঘটনাটি ঘটলো গতকালকে ঢাকায়, উসমান হাদিকে গুলি করা হয়েছে এবং ক্রিটিক্যাল অবস্থায় সে এখন চিকিৎসাধীন আছে। তো ১ম এই জানতে চাই আসলে উসমান হাদির সর্বশেষ অবস্থা কি? কি পরিস্থিতি তার? ওসমান হাদির অবস্থা আসলে এটাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বলে চিকিৎসকরা। আসলে তার যে শারীরিক অবস্থা এটাকে আসলে এখান থেকে কামব্যাক করা আল্লাহ তাআলার হুকুম, মিরাকল যাই বলেন, ওটা ছাড়া আসলে সম্ভব না। কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসক নিউরো সার্জারি বিভাগের ডক্টর জাহিদ, তিনি কিন্তু বলেছেন যে গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং গুলির বেশ কিছু অংশ তারা বের করেছে সেখান থেকে। কিছু ভিতরে থাকতে পারে, নাও থাকতে পারে। অর্থাৎ জখম যেটা হয়েছে সেটা ব্রেনের ভেতরে আঘাতটা লেগেছে। ফলে এই জাতীয় ক্রিটিক্যাল যে রোগী, তাদের আসলে বেঁচে থাকা, সুস্থ হওয়া, স্বাভাবিক হওয়া এটা প্রায় অসম্ভব। কারণ আল্লাহ তাআলা চাইলে তো বহু কিছুই পারে। এখন সেটা আল্লাহ তাআলার উপর ভরসা। কিন্তু আ ডাক্তারি যে ভাষা, সেই ভাষায় তারা বলছে আ ওসমান হাদি তিনি কোমায় আছেন। হুম। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এই গুলির ঘটনার সাথে কারা সম্পৃক্ত, ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমে যেটি দেখেছি যে পুলিশ একজনকে শনাক্ত করেছে, তার ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য জানতে চেয়েছে। তো এখনো এই গুলির ঘটনার প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেছে বলা যায়। অ্যা জি। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তো এই বিষয়ে আসলে আপডেট কি? কাউকে কি এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে, কিংবা এর মাস্টারমাইন্ড কারা, সেই বিষয়ে কি কোনো আপডেট আছে আপনার কাছে? কিছু জানতে পেরেছেন? না, আ এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং তারা বলছেন যে তারা আ অনেকটাই অ্যা অনেকটাই তারা সফল হবে বলে আশা করছে। অর্থাৎ এই যে এ এ এ যারা যে বা যারা এটার সঙ্গে, এটা কিন্তু ২ টা বিষয় আপনি লক্ষ্য করবেন। একটা হচ্ছে যে যে হত্যাটি মানে হত্যারা যে এই অপরাধটি সংগঠিত করেছে, সে ছাড়াও এর পেছনে অন্য কোনো শক্তি আছে কিনা, তাকে কারা প্যাট্রোনাইজ করেছে, কারা অর্থায়ন করেছে, কিংবা কারা তাদেরকে এই কাজ করার জন্য নির্বাচনের আগ মুহূর্তে এটা তাকে দিয়ে করিয়েছে, এই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খতিয়ে দেখছে। বিশেষ করে কানেকশন গুলি আপনি জানেন, আপনি নিজেও গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। এগুলো যে মাঠ পর্যায়ে কাজটি বাস্তবায়ন করে, তার পেছনেও কিন্তু বেশ কয়েকটা হাত থাকে। অর্থাৎ যে আ শুট করেছে, যে গুলিটা করেছে, তার উপরে কে, কার অর্ডারে সে করেছে, তার উপরে কে, যে বৃহত্তর আ স্বার্থ বাস্তবায়নের জন্য এটা করছে। সামনে নির্বাচনের তফসিল ঘোষণার কথা আপনি বলছিলেন। তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন এই মুহূর্তে কে কার স্বার্থে এটি করেছে, এটি কিন্তু আসামি গ্রেফতারের পর এটি কিন্তু পুরোটা খোলাসা হবে এবং প্রকাশ পাবে বলে আশা করছি। ধন্যবাদ। সেকান্দার রহমান, এটার সাথে আরেকটি প্রশ্ন যোগ করতে চাই। যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন ২৫ ডিসেম্বর, ইতিমধ্যেই বিএনপি মহাসচিব ঘোষণা দিয়েছেন এবং আমরা গণমাধ্যমে সেই খবর জানতে পেরেছি যে তিনি ২৫শে ডিসেম্বর ঢাকায় আসছেন। এবং এর আগে তার নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তিনি আসলে যথেষ্ট নিরাপত্তা পাবেন কিনা, কিংবা নিরাপত্তার হুমকি তার জন্য রয়েছে। তো এই হাদির ঘটনার মধ্য দিয়ে এই নিরাপত্তাটা কি প্রশ্নবিদ্ধ হলো, এবং তারেক রহমানের জন্য আসলে কি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে তার দলের পক্ষ থেকে, কিংবা সরকারের তরফ থেকে তিনি কি ধরনের নিরাপত্তা পাবেন? সেই বিষয়ে কি আপনি কিছু জানেন, কিংবা কোন তথ্য আছে?
যে নিরাপত্তার বিষয়টি আসলে এগুলো হচ্ছে ধোঁয়াশা। বিএনপি কিন্তু কখনোই বলেননি, মহাসচিব কিংবা দলের সিনিয়র নেতারা কেউ কিন্তু কখনো বলেননি যে তারেক রহমান নিরাপত্তা জনিত কোনো কারণে তিনি আসছেন না। সেটা কারণ কিন্তু উল্লেখ করেননি। নানা কারণে তিনি আসতে না পারেন। স্পষ্ট করে কিন্তু কখনোই বলেন না যে নিরাপত্তা ইস্যুটি বড় বিষয়। তবে কিছু কার্যক্রম যেমন বুলেট প্রুফ গাড়ি অ্যা আনা, গাড়ির অর্ডার দেয়া, সেটার অনুমোদন নেয়া এবং ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেয়া। এই বিষয়গুলো কিন্তু নিরাপত্তার দিকেই ইঙ্গিত করে। কিন্তু সেটা কিন্তু বিএনপির পক্ষ থেকে কখনো এইভাবে বলা হয় নাই যে তারেক রহমান নিরাপত্তা অ্যা শঙ্কার কারণে আসতেছেন না। নানা কারণে আসতে নাই পারেন। কিন্তু এখন যে যদি কেউ বলেন তিনি ভয়ে আসেননি কিংবা তিনি সিচুয়েশন অবজার্ভ করছেন। হ্যাঁ, সিচুয়েশন তিনি অবজার্ভ করছেন, এটা স্বাভাবিক। কারণ গণ-অভ্যুত্থান হওয়ার পরে বাংলাদেশের অ্যা রাজনৈতিক পরিস্থিতি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বলেন এবং বহির ষড়যন্ত্র, বাংলাদেশের বাইরের ষড়যন্ত্র কিন্তু বন্ধ নেই। ফলে তারেক রহমানের মতো একজন মানুষ তিনি হুট করে বাংলাদেশে চলে আসবেন, হুট করে যেকোনো ডিসিশন নিয়ে নিবেন, সেটা কিন্তু নয়। তার যখন সময় হবে সেভাবে তিনি আসবেন এবং সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ভয়ের যে বিষয়টি বলছিলাম, যদি ভয় থাকতো, নিরাপত্তাহীনতাই থাকতো, তাহলে এখন তো অন্য যেকোনো সময়ের চেয়ে পরিস্থিতি নাজুক। কারণ ওসমান হাদির উপর যখন গুলি করা হয়েছে তখন আ সাধারণ যারা ভোটার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আ যারা প্রার্থী রয়েছেন তারা সহ সবাই কিন্তু রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু আতঙ্কে রয়েছে। ওই মুহূর্তে যখন তারেক রহমান বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে না, তিনি আসলে ভয়ে ভীত নন কিংবা এতদিন ভয়ের কারণে আসেননি তা কিন্তু নয়। রাজনৈতিক নানা সমীকরণ থাকে, যেকোনো সমীকরণের কারণে তিনি এতদিন আসেননি। এখন একটা উপযুক্ত সময় তিনি মনে করেছেন, ফলে এসেছেন এবং দিনটি কিভাবে বেছে নিয়েছেন খেয়াল করেন। এখানে কিন্তু রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপার রয়েছে। ২৫ ডিসেম্বর যে দিনটি বাংলাদেশে সহ সারা বিশ্বেই কিন্তু বড়দিন এবং এটি বন্ধের দিন। ফলে বন্ধের দিন হওয়ার কারণে সাধারণ মানুষ বাড়ি ঘরে থাকবে, স্কুলের বাচ্চারা ঘরে থাকবে, সরকারি চাকরিজীবীরা ঘরে থাকবে। ফলে তারেক রহমান আসার পরে যে বিপুল সংখ্যক মানুষ এয়ারপোর্টে যাবে, এই মানুষদের যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয়, এই বিষয়টি কিন্তু বড় করে বিবেচনা নিয়েছে বিএনপি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণেই কিন্তু তিনি ২৫ তারিখটাকে বেছে নিয়েছে। জি, আমরা বুঝতে পেরেছি যে আসলে যেহেতু ইতিমধ্যেই দলের মহাসচিব ঘোষণা করেছেন যে তারেক রহমান যেদিন দেশে আসবেন, বাংলাদেশ যেন কেঁপে ওঠে। তিনি সেভাবেই বলেছেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে নেতা কর্মীরা যার জায়গা থেকে যেন তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেন। তো এই বিষয়টি তো আছেই। তার আরেকটি বিষয় আমি একটু জানতে চাচ্ছি, যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ এবং দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন। এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। আমরা যেটি শুনছিলাম যে তাকে বিদেশে নেওয়া হবে, লন্ডনে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সের কথাও বলা হয়েছিল। শেষ পর্যন্ত আসলে তিনি যাচ্ছেন না, এটি মোটামুটি চূড়ান্ত। এখন বাংলাদেশেই চিকিৎসা চলছে। তো তার শারীরিক সর্বশেষ অবস্থা কি আপনারা আ কতদূর জানেন? শারীরিক অবস্থাটা আসলে অপরিবর্তিত। তার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আপনি জানেন। তিনি দীর্ঘদিন ধরে বেগম জিয়ার এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি কিন্তু ১-২ দিন পরপরই ব্রিফ করছেন গণমাধ্যমে। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থাটা আসলে অপরিবর্তিত। তিনি আইসিইউতে আছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। তার নানা ধরনের জটিল রোগ রয়েছে। ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, আর্থ্রাইটিস আছে। বিশেষ করে এখন তো লিভারের সমস্যার কারণে তিনি মূলত ভুগছেন। এই সমস্যাগুলো একসাথে যখন জটিল সমস্যা, বয়সের একটা ব্যাপার আছে। এই সমস্যাগুলো যখন একসাথে হয় তখন কিন্তু রোগীর পক্ষে ওষুধ গ্রহণটা কষ্টকর হয়ে যায়। যেটি চিকিৎসকরা নানা ভাষায় নানাভাবে বলেন। কিন্তু বেগম জিয়া এখন চিকিৎসা মানে তার যে ওষুধগুলো সেগুলো তিনি নিতে পারছেন এবং তার চিকিৎসাটা স্বাভাবিকভাবেই হচ্ছে। বিদেশে নেওয়ার যে কথাটি বলছিলেন যে বিদেশে বিএনপির পক্ষ থেকে নেয়া সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, যিনি এই চিকিৎসক প্রতিনিধি দলেরও একজন সদস্য। এতদিন তিনি অনলাইনে এই চিকিৎসা সেবাটি মনিটরিং করছেন। এখন এই মুহূর্তে তিনি সরাসরি কভারেজ করছেন হাসপাতালের থেকে।
ফলে তারও একটা মতামতের বিষয় রয়েছে যে এই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক যে অবস্থা, এই অবস্থায় বিমানে করে যাওয়াটা সমীচীন হবে কিনা এটি কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে, এবং পুরো বিষয়টি কিন্তু ডক্টর জুবাইদুর রহমান দেখভাল করছেন, এবং পরিবারের সদস্যরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ক্ষণে ক্ষণে যে আসলে তার কি হবে। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে রাজধানীতে এবারকে হাসপাতালে চিকিৎসা হচ্ছে, এখানেই আহ, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। আর ইংল্যান্ড এবং আমেরিকার চিকিৎসকরা কিন্তু অনলাইনে এই চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছেন। আপনি জানেন যে চীন থেকেও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা প্রতিনিধি এই বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা তদারকি করার জন্য ঢাকায় এসেছিল। জি, সেকান্দার ইমাম, আমরা আবারও নির্বাচনের প্রসঙ্গে আসি, নির্বাচন এবং নিরাপত্তার বিষয়টিতে। যেটি বলছিলাম যে তফসিল ঘোষণার পরে যে এখানে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হওয়ার কথা ছিল, এবং দীর্ঘ আ আ প্রায় এর আগে প্রায় ২-৩ টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তরুণ প্রজন্ম। এটি তাদের ১ম ভোট হবে। কাজেই এই বিষয়টি, এই উৎসবের আমেজ এর পরিবর্তে যে একটি আতঙ্ক দিয়ে তফসিলের পরদিনই শুরু হলো। আসলে এই আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে? আপনি তো ঢাকা শহরে সাংবাদিক হিসেবে সব জায়গায় আপনি পদচারণা করেন। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি, আপনি একটা সঠিক কথাই বলেছেন। মানুষের মধ্যে যে উৎসব উৎসব আহ, আহ, ভাব থাকার কথা ছিল, কিংবা যেটা আমেজ কাজ করছিল, আমরা তফসিল ঘোষণার ১ সপ্তাহ ১৫ দিন আগে থেকে কিন্তু এই উৎসবের আমেজটা কিন্তু ছিল, এবং আশা করা হচ্ছিল যে তফসিল ঘোষণার পরপরই প্রার্থীরা একেবারেই মাঠ পর্যায়ে ঝাঁপিয়ে পড়বে, তৃণমূল পর্যায়ে নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে একেবারেই মিশে যাবে। নির্বাচন কমিশন থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে যে এলাকায় এলাকায় যে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে এগুলো খুলে ফেলার জন্য আরো বেশ কিছু নির্দেশনা আছে, এগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেক প্রার্থী কিন্তু চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে যখন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যখন হামলা হলো, বিষয়টি কিন্তু এক প্রকার আতঙ্ক কাজ করছে। এবং আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে নির্বাচনের আগ মুহূর্তে এই জাতীয় ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আসলে ঘোলা পানিতে কারা মাছ শিকার করতে চায়? যারা সবল তারা কিন্তু চাইবে যে নির্বাচন অ্যাজ ইট ইজ হোক, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বলেন আর দায়িত্ব বলেন সেটা পেতে চাইবে। কিন্তু যারা তুলনামূলক চিন্তা করবে যে না, এখন পরিস্থিতি হয়তো তাদের অনুকূলে নয়, এক সময় হয়তো পরিস্থিতি অনুকূলে ছিল, এখন হয়তো অনুকূলে নয়, কিংবা অন্য কোন শক্তি যারা আসলে এই মুহূর্তে নির্বাচনে চাচ্ছে না, অথবা এমন কোন শক্তি যারা এই মুহূর্তে বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছে না, এমন নানা কিছু থাকতে পারে। কিন্তু এগুলো সবই কিন্তু প্রেডিকশন। আপনি নিজেও মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেছেন, আপনি দেখে গিয়েছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু পুরোটাই নির্ভর করে সরকারের ইচ্ছার উপর। কিন্তু এই যে গণ অভ্যুত্থান হলো 5 আগস্ট 2024 সালে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু সরকারের ইচ্ছায় কিন্তু সবকিছু বাস্তবায়ন হয় না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে আমাদের গর্ব, আমাদের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে যখন আপনি দেখেন এরকম দিনে দুপুরে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে আতঙ্কিত, মানুষকে আতঙ্ক তৈরির জন্য নানা রকমের কার্যক্রম এই সশস্ত্র বিভিন্ন সংগঠন, যারা বিভিন্নভাবে মানে কি বলবো, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, যারা বিভিন্নভাবে হত্যার সঙ্গে যুক্ত, সন্ত্রাসের সঙ্গে যুক্ত, মাদকের সঙ্গে যুক্ত, এমনকি যেই শক্তিটি জুলাই আগস্ট অভ্যুত্থানের ফলশ্রুতিতে পালিয়ে গেছে, এই শক্তিগুলো কিন্তু এই এই জায়গাগুলোতে ইনভলভ রয়েছে। প্রত্যেকে আসলে রাজনৈতিক দলের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু অপরাধী যারা, তারা কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ। অপরাধীরা কিন্তু সবাই এক। তারা সেক্ষেত্রে কিন্তু দল তারা দেখে না, সেক্ষেত্রে তারা ব্যক্তি স্বার্থ দেখে, কায়েমি স্বার্থ দেখে, এবং সেক্ষেত্রে তারা নিজেদের লাভ দেখে, দেশের স্বার্থ, দলীয় স্বার্থ, এই বিষয়গুলো কিন্তু তারা বড় করে দেখে না। ফলে সাধারণ মানুষের কাছে বার্তা যেটি যাচ্ছে, সাধারণ মানুষ মনে করছে এইভাবে ওসমান হাদিরা
সাধারণ মানুষ এর কাছে যাবে, সাধারণ মানুষ রিসিভ করবে, কিংবা ভোটের ফলাফলে যাই প্রভাব হোক না কেন, এই জাতীয় প্রার্থীদেরকে আতঙ্কিত করে, হত্যা করে, গুলি করে অন্য যে প্রার্থী রয়েছে এদের কাছে বার্তা দেওয়া, অথবা বড় দলগুলোকে এক প্রকার জিম্মি করা। আপনি জানেন যে ওসমান হাদির সঙ্গে সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ৮ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস তিনি তার নির্বাচন করছেন। তিনি তো হাদিকে কোনো ধরনের কোনো এমন কোনো বক্তব্য দেননি যে বক্তব্যের কারণে হাদির কোনো ধরনের হুমকি মনে করে, কিংবা হাদিও ব্যক্তিগতভাবে মির্জা আব্বাসের সঙ্গে কোনো বিবাদে জড়াননি। কিন্তু এখন কিন্তু এই বিষয়টি সামনে আনা হচ্ছে যে এই দেখেন এখানে মির্জা আব্বাস সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, এখানে তার কোনো যোগসূত্রতা আছে কিনা। অথচ এই হামলার পরে গুলির পরে কিন্তু মির্জা আব্বাস সাহেব কিন্তু ছুটে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে আমরা দেখছি আবার এক ধরনের মব তৈরি হচ্ছে, তাকে সেখানে অপদস্থ করা হচ্ছে। ভাই, আমার একটা কথা হচ্ছে, রাজনৈতিক ভিন্নতা থাকবে। একটা মানুষ আওয়ামী লীগ করবে, একটা মানুষ বিএনপি করবে, একটা মানুষ জাতীয় পার্টি করবে, একটা মানুষ জামাত করবে, বাম সংগঠন করবে, যে যার রাজনীতি করবে। কিন্তু আপনি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে হেয় করা, কিংবা কোনো মানুষকে ব্যক্তিগতভাবে অপদস্থ করা, কোনো মানুষকে মানে কি বলবো, সামাজিকভাবে অপদস্থ করা, এটা পারেন না। হত্যা, গুলি করা এগুলো তো অনেক পরের ব্যাপার। কিন্তু এখন এই হাদির হামলার মধ্য দিয়ে আরো আরো একবার নতুন করে রাজনীতিবিদদের ভাবাচ্ছে যে এই যে নির্বাচন, এই নির্বাচনটা আসলে সহজ হচ্ছে না, নির্বাচনটা সত্যিই কঠিন হচ্ছে। এক পক্ষ হয়তো আরেক পক্ষের উপর আক্রমণ করবে না, কিন্তু তৃতীয় কোন পক্ষ বৃহৎ লাভের আশায় তারা এভাবে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বিবাদ এবং বিসম্বাদ জড়িয়ে দেবে। এমন ঘোলাটে পরিস্থিতি তৈরি করবে, যে ঘোলাটে পরিস্থিতির কারণে রাজনীতিবিদরা একে অপরকে অবিশ্বাস করবে, একে অপরকে নানা ধরনের কাদা ছুড়ে মারবে, একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাবে। এই যে এটাই হচ্ছে ঘোলাপানি। এই ঘোলাপানি দিয়ে কিন্তু মাছ শিকারের জন্য তৎপর হয়ে আছে একটি গোষ্ঠী। এই গোষ্ঠীটি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু তারা এই ষড়যন্ত্রটা, এই চক্রান্তটা অব্যাহত রেখেছে। জি, সেকান্দর রেহমান। আসলে এই যে বাংলাদেশে এখন যেই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি তৈরি হয়েছে, আপনি নিজেও বলছেন যে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উদ্বেগ বাড়ছে এই নির্বাচনকালীন সময়ে কি হবে? এবং অনেকেই বলছেন যে হাদির ঘটনা দিয়ে হয়তো শুরু। সামনে হয়তো আরো অনেক বড়, বড় ঘটনা ঘটতে পারে। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রয়েছে, যে আইন রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের, সেই অনুযায়ী কিন্তু প্রার্থীদেরকে নিরাপত্তা দেওয়া, ভোটারদেরকে নিরাপত্তা দেওয়া, এই কাজগুলো কিন্তু এখন নির্বাচন কমিশনের উপরে বর্তায়। তো প্রার্থীরা এখন মাত্র আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণাও শুরু হয় নাই। নির্বাচনী তফসিল অনুযায়ী। তো এখন প্রার্থীদের মধ্যে যদি এই ধরনের আতঙ্ক থাকে, কিংবা পরিস্থিতি যদি আরো ঘোলাটে করা হয়, সেটি আপনি বলছিলেন যে বিভিন্ন আ সংশ্লিষ্ট স্বার্থ যাদের আছে তাদের, যেমন বিদেশের পলাতক যারা রয়েছেন, পতিত রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, তারাও নিঃসন্দেহে অ্যা নির্বাচন বাংলাদেশে হোক, কিংবা বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি রাজনৈতিক শক্তির মাধ্যমে, সংসদের মাধ্যমে দেশ পরিচালিত হোক, সেটি নিশ্চয়ই তারাও চান না। অ্যা আপনি যদি স্বাভাবিক ভাবে চিন্তা করেন, এটি বুঝার জন্য খুব বড় গবেষক হওয়ারও প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে এটি বলা যায়। তো এই নির্বাচন বানচালের জন্য তো অনেকেই চেষ্টা করবে। যারা দেশি বিদেশি অনেক শক্তিই চেষ্টা করবে। তো সেই শক্তিগুলোকে মোকাবেলা করে বাংলাদেশের পক্ষে, সরকারের পক্ষে, নির্বাচন কমিশনের পক্ষে যেটি বলা হচ্ছিল যে একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন, মডেল নির্বাচন উপহার দিবেন, যেটি প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছিলেন। তো সেই নির্বাচন কি আসলে সম্ভব? এখানে তিনটা প্রশ্ন আপনি একসাথে করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হাদির ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে আসলে এই জাতীয় ঘটনা, আরো বড় ঘটনা ঘটতে পারে এমন একটা আতঙ্ক। না, আমি সেটা মনে করি না। হাদির ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, এটা যেমন বলা যাবে না, তেমনি ভাবে এমন কোন আতঙ্ক ছড়ানো ঠিক হবে না যে এরকম ঘটনা ঘটতেই থাকবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট সক্ষম যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তবে এখানে বিষয় যেটা হয়েছে, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। যদি উপর থেকে ফোন দেওয়া হয়, উপর থেকে চাপ দেওয়া হয়, সঠিকভাবে তদন্ত করতে না দেওয়া হয়, কিংবা তদন্তে যাদের নাম বেরিয়ে আসে, যাদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে, তাদেরকে যদি ওইভাবে ধরা না হয়, তাহলে হয়তো বিষয়টা নিয়ে সমস্যা হবে। কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের র্যাব বাহিনী, কিংবা বাংলাদেশের নিশ্চয়ই, আমি আবারও বলছি, আমাদের গর্বের জায়গা
বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অন্যান্য বাহিনী যারা কাজ করছে, তারা কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতির নিয়ন্ত্রণে তারা পারঙ্গম। তারা একেবারেই মানে এগুলি আসলে বিচ্ছিন্ন ঘটনা যদি নাও বলি, এটা এমন কোনো বড় ঘটনা না যে ঘটনা আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ করতে পারবে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাংশন করবে কিনা, তারা চেষ্টা করবে কিনা। না, তারা চেষ্টা করবে না। তারা এই কারণে চেষ্টা করবে না, কারণ এরই মধ্যে নানা ঘটনার মাধ্যমে সেই 5 আগস্টের আগ থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলকে ভেঙে দেওয়া হয়েছে। তারা আসলে যে কোনো জায়গাটা যখন ঘটনা ঘটে, সেই ঘটনার তারা নানা ধরনের চুচেরা বিশ্লেষণ করে, এই পক্ষে যাব না ওই পক্ষে যাব, সামনে আগাবো না পেছনে যাব, নাকি চুপ থাকবো নাকি কোনো অ্যাকশন নেব, অ্যাকশন নিলে কোনো সমস্যা হবে নাকি চুপ থাকলে সমস্যা হবে। তারা আছে এই নানা ধরনের ভাবনায়। সুতরাং এখান থেকে কিন্তু আপনার সুশাসনের যে কথাটি, আইনের শাসনের যে কথাটি, মানবাধিকারের যে কথাটি, এগুলো কিন্তু বাস্তবায়ন হবে না। গতকাল যখন ওসমান হাদিকে যখন গুলি করা হয়, তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানে এক ছেলে সেখানে গণমাধ্যমের একজন কর্মী আমাকে জানিয়েছেন, এক ছেলে সেখানে ভিডিও করছিল। তখন মবের মতো করে যে ও গুলি করেছে, তাকে সেখান থেকে ধাওয়া দেওয়া হলো। এক পর্যায়ে একজন গণমাধ্যম কর্মীর সহায়তায় যদিও সে রক্ষা পেয়েছে, কিলঘুষি খেয়েছে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তো এই পরিমাণ নেই যে প্রতিটা জায়গায় প্রতিটা মানুষকে সমান নিরাপত্তা দিতে পারবে। সুতরাং জনসাধারণের মধ্যেও কিন্তু সচেতনতা বাড়াতে হবে। একটা ঘটনা ঘটলেই একেবারে ঘরের ভিতরে ঢুইকা ইঁদুরের মতো বসে থাকতে হবে তা কিন্তু নয়। ঘটনার প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটাই হচ্ছে প্রথম বিষয়। আর নির্বাচন কমিশনের কথা বলছিলেন, আপনি এটা একটা হাস্যকর কথা বললেন, যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে যার একেবারে মহিরুহ অবস্থা, তিনি এবং তার এই যে উপদেষ্টা পরিষদ, অতিকথন উপদেষ্টা পরিষদ, তারাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দিয়ে ঠিক মতো ফাংশন করাতে পারে নাই, সেখানে এই 3 দিনের জন্য নির্বাচন কমিশন কি ফাংশন করাতে পারবো, এটা তো একটা বড় প্রশ্ন। এইগুলি আসলে বলে লাভ নাই এখানে। হ্যাঁ, ঠিক আছে, তাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের হাতে প্রশাসন আছে, কিন্তু এই যে প্রশাসনের মধ্যে ভূত আছে, এই যে প্রশাসনের মধ্যে পালিয়ে যাওয়া শক্তি আছে, এই যে প্রশাসনের মধ্যে বিগত দিনে সুবিধাভোগী নানা ধরনের উচ্ছিষ্ট খাওয়া এ সমস্ত মানে কি বলবো এটাকে লোকজন আছে, তারা কি তারা কি একবার সব হাওয়া হয়ে গেছে, একবার সব নাই হয়ে গেছে, মেলাইন হয়ে গেছে? তা তো নয়, তারা আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, তারা ফাংশন করছে না। যে কোনো সময় এরা বড় ধরনের যে কোনো ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতেই পারে। সুতরাং বিগত দিনে যে রাজনৈতিক দলগুলোর নেতারা বারবার করে বলছিল যে প্রশাসনকে আপনারা ঠিক মতো সংস্কার করেন, পুলিশ সংস্কার একটা কমিশন করছে, হ্যাঁ, এটা পরে ঠিক মতো কি করলো না করলো কিছুই বোঝা গেল না। এই যে এত সংস্কারের কথা বললো, রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা ধরনের মিটিং করলো, দীর্ঘ সময় তারা মিটিং করলো, কিন্তু আসলে ফলটা কি? ফলটা হলো একটা অষ্টডিম্ব। হ্যাঁ, অষ্টডিম্ব ছাড়া কিছু না। যদি সেই ফলটা সঠিক ফল আসতো, তাহলে ওসমান হাদিদের গুলি খেতে হয় না। যদি সঠিক ফল আসতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সত্যিকার অর্থে সংস্কার করা যেত, তাহলে কিন্তু এখন এই পরিস্থিতি হয় না যে হ্যাঁ নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হলেও কোন পরিস্থিতি হবে, আমরা কতটা আতঙ্কিত থাকবো, আমরা এই ঘরে থাকতে পারবো কিনা, আমরা কি বাইরে বেরোতে পারবো কিনা, এই বিষয়গুলি কিন্তু থাকতো না। কারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই জাতীয় আশঙ্কা থাকা, এই জাতীয় কি বলবো এটাকে, ভয় থাকা সত্যি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাস্কর। জি, অ্যা সেকান্দর রহমান, আমি শেষ করতে চাচ্ছি। শেষের একটি প্রশ্ন দিয়ে আপনাকে করছি। সেটি হচ্ছে যে আপনার কথা প্রসঙ্গে যদি আমি বলি যে এই যে অ্যা একটি আতঙ্ক কিংবা একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার বিষয়ে আপনি নানাভাবে প্রশ্ন তুলেছেন। তো এখন যারা নির্বাচনে অংশ নিবেন, যে রাজনৈতিক দলগুলো আছে, আসলে তাদের মধ্যে যদি এই অনৈক্য তৈরি হয়, নির্বাচনকে কেন্দ্র করে, ভোটের হিসাব-নিকাশকে কেন্দ্র করে, এই অনৈক্য কি অনৈক্যের সুযোগ কাজে লাগিয়ে তো তৃতীয় পক্ষ সুযোগ নিতেই পারে। কিংবা যারা এই নির্বাচন চায় না তারা সুযোগ নিতেই পারে। তো আপনার কাছে কি মনে হয় এখন রাজনৈতিক ঐক্য কতটা জরুরি এই সুষ্ঠু কিংবা সুন্দর একটি নির্বাচনের জন্য, এবং না, এটি কি সম্ভব? রাজনৈতিক ঐক্য তো অবশ্যই জরুরি, কিন্তু সেই রাজনৈতিক ঐক্য কি হবে? আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে। অর্থাৎ এখানে
বিষয়টা হচ্ছে পুরোটাই স্বার্থের। স্বার্থটা কি, আমি মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবো কিনা, আমার দল ক্ষমতায় যেতে পারবে কিনা। যদিও ক্ষমতার বিষয়ে আমার আপত্তি আছে, আমি সবসময় দায়িত্বের কথা বলি যে আমার দল দায়িত্ব নিতে পারবে কি পারবে না। আপনি দেখেন এবি পার্টির সাধারণ সম্পাদক, হ্যাঁ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সেই বরিশালে তার এলাকায় গেলেন এবং সেখানে তাকে অপদস্থ করা হলো। অপদস্থ করা হলো। তো অপদস্থ কারা করেছে? যাদের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে আন্দোলন করেছে। অপদস্থ কারা করেছে? যাদের সঙ্গে তিনি একসাথে দেশ সংস্কারের কথা চিন্তা করেছে। কাদের দ্বারা মানে তিনি এই অপদস্থ হলেন? যাদেরকে নিয়ে তিনি একটা নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে। সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন মানে কি বলবো অপদস্থ হয়, তখন তো কনফিডেন্স থাকে না, ঐক্য হওয়ার প্রশ্নই আসে না। মুখে মুখে ঐক্যের কথা বলবে, বাস্তবে ঐক্য হবে না। ঐক্য হবে, রাজনৈতিক ঐক্য হবে, আমরা একসাথে মার্কা নিয়ে নির্বাচন করবো, একই ইয়েতে থাকবো, সেটা তো সম্ভব হচ্ছে না। কারণ এবার খুবই জটিল একটা বিষয়। এরই মধ্যে আপনি জানেন, যদি আরপিওতে আছে এবং উচ্চ আদালতের রায় দিয়েছে, অর্থাৎ আপনার সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের মোর্চা জোট হতে পারে, কিন্তু নির্বাচন করতে হবে আপনার নিজস্ব মার্কা নিয়ে। যখন একটা ব্যক্তি ধানের শীষের প্রার্থী এক জায়গায় দাঁড়াবে, ওই আসনে যদি বলে যে না ধানের শীষের প্রার্থী থাকবে না, ওই আসনে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দলের আহ, প্রার্থী থাকবেন কেতলি মার্কা নিয়ে, তখন কেতলি মার্কার ভোট আর ধানের শীষের ভোট তো এক না। একটা আসলে জামাত ইসলামের যেই দাঁড়িপাল্লার ভোট, আর অন্য যে তার সঙ্গে আরেকটা দল চশমা মার্কা, আমাদের শ্রদ্ধেয় শফিউর রহমান প্রধান ভাইয়ের দল, আহ, সেই দলের ভোট তো আর এক হবে না। সুতরাং সামনের দিনে একটা গভীর সংকট আছে এই জোট নিয়ে এবং এই ঐক্য নিয়ে, এবং আরেকটা সংকট তৈরি হবে আসন পাওয়া নিয়ে। এরই মধ্যে আপনি জানেন যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার কাছে তার শরিক, তার সমমনা রাজনৈতিক দল গুলোর কিন্তু ব্যাপক একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা যখন পূরণ হয়নি, তখন তাৎক্ষণিক কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির তিনি, কিংবা আরো বেশ কয়েকজন আছে যারা প্রত্যাশা করেছিল যে তারা মনোনয়ন পাবেন, এবং সেই আসনগুলো প্রথম দিকে ফাঁকাও রাখা হয়েছিল। সেই জাতীয় দলের এহসানুল হুদা কিশোরগঞ্জে, তার আসনটিও কিন্তু ফাঁকা রাখা হয়েছিল। পরবর্তীতে এই আসনগুলো যখন বিএনপি প্রার্থী ঘোষণা করে, তখন কিন্তু এই যে সমমনা রাজনৈতিক দল, জাতীয় দল বলেন কিংবা লেবার পার্টি বলেন, এরা কিন্তু তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়, সংবাদ সম্মেলন করেন এবং তারা নির্বাচনের ঘোষণা দেন। এবং বিএনপির সঙ্গে এতদিনের যে সম্পর্ক, সেই সম্পর্ক ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে আপনি দেখবেন যে রাজনৈতিক সমীকরণটা কত জটিল। এলডিপি থেকে ভেঙে যেটা খণ্ডিত এলডিপি হয়েছে, শাহাবুল হোসেন সেলিম সাহেব লক্ষ্মীপুরে, তিনি কিন্তু নমিনেশন পাবেন সেই বিষয়টি নিশ্চয়তার জন্যই কিন্তু তিনি তার পুরো দলটি বিলুপ্ত করে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেলেন। যদিও একসময় তিনি ছাত্র দলের রাজনীতি করছেন, ছাত্র দল দিয়েই তার রাজনীতি শুরু। কিন্তু এখন কি হলো, এখন তিনি চিন্তা করেছেন যে তার দল কিংবা তার মার্কা, যদিও ওই দলের নিবন্ধন আছে কিনা, সে তাকে ধানের শীষ নিয়ে হয়তো করতে হইতো যদি করতো, কিন্তু শুধুমাত্র আসন পাবে এই বিষয়টি মাথায় রেখে কিন্তু পুরো দলকে তিনি বিলুপ্ত করে দিয়ে বিএনপির সঙ্গে মানে একীভূত হয়ে গেল। তাহলে বার্তাটা কি যাচ্ছে? ছোট দল, ক্ষুদ্র দল, কিন্তু তার আদর্শ থাকতে পারে, সে তার আদর্শ বলবে। বড় দল হলেই যে সেসব আদর্শের কথা বলে তা কিন্তু নয়। ওসমান হাদি কিন্তু স্ফুলিঙ্গর নাম, ওসমান হাদি একটা চেতনার নাম। সেই ওসমান হাদি খুব ছোট দল, ছোট একটা প্ল্যাটফর্ম, ছোট একটা মোর্চা, কিন্তু হ্যাঁ, ওসমান হাদির সঙ্গে ব্যক্তিগতভাবে আমারও মতের ব্যাপক ফারাক রয়েছে। আমার ব্যক্তিগত ভাবে তার সঙ্গে অনেকবার বিতর্ক হয়েছে, টক শোতে অনেক কথা তার বিপরীতে আমি বলেছি। কিন্তু তাই বলে তো এটা না, আমার একটা মানুষ আমার ভিন্ন মত হবে, একটা মানুষ আমার বিপরীত মতের হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে গুলি করতে হবে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে হবে, এটা তো কোনো মানে রাজনৈতিক সৌন্দর্য হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিষয়টি করেছে, বহুদলীয় গণতন্ত্র, আমি বলছি যে সেই বহুদলীয় গণতন্ত্র যদি বাস্তবায়ন করা যায়, রাজনৈতিক হানাহানি যদি কমানো যায়, তাহলে কিন্তু একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। আর বহিঃশত্রু কথা বলছেন, আমাদের দেশের রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ থাকে, বহির কোনো শত্রু কিন্তু লাগবে না। আমাদের শত্রু তো আমাদের ঘরে, ঘরে থেকে কিন্তু আমাদের শত্রুরা বহিঃশত্রুর সঙ্গে হাত মেলাচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র করছে, নানা ধরনের চক্রান্ত করছে। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, সে ভুলে যায় যে আমিও কিন্তু অতীতে নানা ধরনের নির্যাতনের শিকার ছিলাম। আবার যখন তিনি ক্ষমতায় বাইরে থাকেন, তখন তিনি নানা ধরনের অভিযোগ করেন। সুতরাং ক্ষমতার বাইরে যারা থাকবেন এবং ক্ষমতার ভিতরে যারা থাকবেন, সবারই একটা জিনিস মনে রাখা উচিত, স্বাধীনতার কিন্তু 54 বছর পার হয়ে গেছে। এখন এই ধরনের কাদা ছড়াছড়ি, এই ধরনের হামলা হুমকি
নির্যাতন, গুলি, এগুলি দিয়ে কিন্তু রাজনীতি আর নিয়ন্ত্রণ করা যাবে না। সামনের নির্বাচনটা সত্যি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশের মানুষ যদি সত্যিকার অর্থে মনে করে যে এই নির্বাচনের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন হবে, এই নির্বাচনের মাধ্যমে মানুষের আহ চাহিদা পূরণ হবে, এই নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে দেশ প্রেমিক সরকার গঠিত হবে, তাহলে মানুষ সেভাবে সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারো কোনো ধরনের উপঢৌক, কারো কোনো ধরনের মানে দুনিয়া আখিরাতের নানা ধরনের প্রলোভন কিংবা নানা ধরনের বক্তব্য এসে তারা প্রভাবিত না হবেন, সে বিষয়গুলো নিশ্চয়ই মানুষ খেয়াল রাখবে। আমার কথা হচ্ছে রাজনীতি এবং ধর্ম, ধর্ম এবং রাজনীতি দুটি কিন্তু একসাথে মিলিয়ে যদি কেউ বলে তাহলে কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। আমার কথা হচ্ছে আমি সাচ্চা মুসলিম, একটা লোক আমার ভাই তিনি হিন্দু, আরেক আমার ভাই বৌদ্ধ, আমার আরেক ভাই খ্রিস্টান, যার যার ধর্ম আলাদা থাকবে, কিন্তু রাজনৈতিক জায়গায় এসে ধর্মকে টেনে এনে রাজনীতিকে কলুষিত করার কোনো অর্থ হতে পারে না। জি, ধন্যবাদ সেকান্দার রহমান। আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আপনি যেরকমটি প্রত্যাশা করেন, আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি তারাও কিন্তু এরকম প্রত্যাশা করি। কারণ আপনারা যে বিষয়গুলো কাছে থেকে দেখেন, আমরা কিন্তু দূর থেকে উদ্বিগ্ন হই। কারণ দেশের যখন সুনাম নষ্ট হয় কিংবা দেশ যখন অস্থিতিশীল হয়, তার প্রভাব কিন্তু বিদেশেও পড়ে। যারা প্রবাসে থাকেন, নিজ দেশের সেই অবস্থা উম আ কারণে কিন্তু জাতি হিসেবে আমরা অনেক প্রশ্নের মুখোমুখি হই এবং আপনি জানেন যে অনেক দেশ ইতিমধ্যেই অনেক আইন কঠোর করছে। যেসব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যেসব দেশ অস্থিতিশীল অবস্থায় আছে সেইসব দেশের ভিসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক কঠোরতা আসছে। তো সামনে আরো আসবে হয়তো এই বিষয়গুলো আমাদের যারা প্রবাসে আছেন তারাও হয়তো অ্যা ভুক্তভোগী হবেন যদি দেশ স্থিতিশীল না হয়, দেশ যদি একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে না যায়। তো আমরাও আশা করব আপনার মতোই যে উদ্বেগ, উৎকণ্ঠা আছে, যে অস্থিতিশীলতা আছে সেগুলো সরকার এবং নির্বাচন কমিশন সবাই মিলে, রাজনৈতিক দলগুলো মিলে এর পথ থেকে উত্তোলন ঘটানোর চেষ্টা করবেন এবং একটি গ্রহণযোগ্য সুন্দর উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে। আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও আপনার সাথে আ এইসব বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকুন। দর্শক যারা আজকে শুনছিলেন আমাদের কথা, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সামনে আরো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।